কথা। নমস্কার, ভারত টিভি আস্থার আওয়াজ। আজ ভারত টিভির এই সাপ কথা বিশেষ পর্বে আমরা একজনকে পেয়েছি, যিনি আর কেউ নন, আমাদের উত্তর দিনাজপুর জেলা তথা উত্তরবঙ্গের সাংবাদিকতার গর্ব শ্রী রাধা মাধব সাহা। তিনি আমাদের ভারত টিভির পলিটিক্যাল এডিটরও বটে। তিনি ইতিমধ্যেই উত্তরবঙ্গের 4 জনের মধ্যে একজন। তিনি নারদ সম্মান পেয়েছেন, অর্থাৎ সাংবাদিকতার এই যে দীর্ঘ জীবন, তার এই দীর্ঘ জীবনের যে সম্মান, এই নারদ সম্মান, যা সাংবাদিকদের জন্য সত্যিকারের এক স্বপ্ন, সেই সম্মানে তিনি ভূষিত হয়েছেন। রাধা মাধব দা, তুমি আমাদের ঘরের মানুষ, তাও তোমাকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন এই সম্মানে ভূষিত হওয়ার জন্য। তুমি আরো এগিয়ে চলো, আমাদের পথ নির্দেশ করো। তোমাকেও শুভেচ্ছা, এবং ভারত টিভির সমস্ত দর্শক, ভারত টিভির সমস্ত যারা কর্মীবৃন্দ আমাদের দায়িত্বে আছেন ভারত টিভির, সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি ভারত টিভিতে, এবং সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দাদা মাধব দা, তোমার জীবনের কিছু জানা অজানা গল্প আজকে আমরা ভারত টিভির দর্শকদের সামনে তুলে ধরবো। তোমার কাছ থেকে অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে। তোমরা দীর্ঘ বেশ কয়েক বছর ধরে তোমরা এই যে সাংবাদিকতা করছো, করে চলেছো, এটা একটা বড় দীর্ঘ লড়াই রয়েছে। আজকের মতো হয়তো এত সহজ কোনো কিছুই ছিল না, সেই সময় হয়তো অনেক প্রতিবন্ধকতা ছিল। তো সবটাই আলোচনা করব, তবে প্রথমে একটু জানার ইচ্ছে হচ্ছে যে গতকালকে তুমি যে এই সম্মান নিলে, এটা কিভাবে হলো, কতটা উদ্বেগের ছিল, কতটা আনন্দের ছিল, কতটা ভরসার ছিল? শোনো, কালকে যে পুরস্কারটা আমাদের দেওয়া হলো, যে উত্তরবঙ্গের জার্নালিস্ট হিসেবে 4 জন বিশিষ্ট জার্নালিস্টকে বিভিন্ন দিক থেকে, যেমন আমাকে দেওয়া হয়েছে উত্তরবঙ্গের সেরা ইংরেজি কাগজের রিপোর্টার হিসেবে। আচ্ছা। আরেকজনকে দেওয়া হয়েছে বাংলা যারা নিউজ পেপার এবং বাংলা চ্যানেল দেখে তাদেরকে দেওয়া হয়েছে, হিন্দি ভাষায় একজনকে দেওয়া হয়েছে, নেপালি ভাষায় একজনকে দেওয়া হয়েছে, এবং সেটা রাজ্যপাল নিজের হাতে তুলে দিয়েছেন এই পুরস্কারটা। একদম। এবং আমরা যে এতদিন ধরে পরিশ্রম করে এসেছি, কাজ করেছি, তুমি বিশ্বাস করবে না রূপক, কালকে রাজ্যপালের হাত থেকে এই পুরস্কারটা নেওয়ার পর একটা ভেতরে অনুভূতি হলো, মানুষের জন্য আরও অনেক কিছু করা উচিত। আমরা কিছুই এখনো করতে পারিনি, হয়তো একটা চেষ্টা আমাদের মধ্যে রয়ে গেছে, কিন্তু একবার যদি বিবেকের কাছে বলি যে আমাদের আর অনেক করার আছে, এটা কালকে রাজ্যপাল কিন্তু আমাদের শিখিয়ে দিয়ে গেছেন, যে আমাদের নিজস্ব স্থানীয় জায়গা উত্তরবঙ্গকে তৈরি করতে হলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, কিছু কিছু করে আরো কাজ করতে হবে। একদম। প্রশাসন এই অনুভূতিটাই আমাদেরকে দিয়ে গেছেন রাজ্যপাল, এবং এর জন্য আমি আপ্লুত যে আমাদের একটা নতুন করে দায়িত্ব দিয়ে গেলেন। একদম। মানে এই যে তুমি দায়িত্ব পেলে, এবং তারপরে তোমার যে অনুভূতি, এটা তোমার পরবর্তী প্রজন্মের যারা সাংবাদিকরা রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবে, আমরা যারা রয়েছি? হ্যাঁ, সবাইকে তো সেটাই বলবো যে অ্যাচিভমেন্টটা কিন্তু একদিনে আসে না। একটা কাজ করতে করতে সিঁড়ির মতো আমরা একটু সিঁড়ি ভেঙে চলি, এবং আমরা যখন নিউজ পেপারে আসছি, আমাদের প্রথম কাজ হচ্ছে মানে উই আর রেডি টু ফেস এনি চ্যালেঞ্জেস, হার্ডশিপ। অর্থাৎ আমরা হার্ডশিপ যদি না ফেস করতে পারি তাহলে উই ক্যানট অ্যাচিভ। এই হার্ডশিপটা আমাদের ফেস করতে হবে, এবং এভরি ডে অ্যাট এভরি মুমেন্ট মানে বিভিন্ন নিউ হার্ডেল ইজ অ্যাপিয়ারিং বিফোর আস, এবং এখন উই হ্যাভ টু সলভ ইট উইথ ফার্ম ডিটারমিনেশন। এটা হচ্ছে আমাদের মেন কাজ, এবং গ্রাসরুট লেভেলে গিয়ে আমাদের কাজ করতে হবে মানুষের পাশে। বরাবরই বলা হয়ে থাকে বিভিন্ন ক্ষেত্রে যে উত্তরবঙ্গ বঞ্চিত, উত্তরবঙ্গে মানুষকে বঞ্চনা করা হচ্ছে, এই ধরনের অভিযোগ একাধিকবার দেখা গেছে, শাসক বিরোধী প্রত্যেকেই বলছেন। তো সেই ক্ষেত্রে উত্তরবঙ্গের মানুষ হিসেবে এই যে একটা সম্মান, সেই সম্মান পেয়ে কতটা ভালো লাগছে? না, অবশ্যই ভালো লাগছে যে আমরা এর আগে কোনোদিন ভাবিনি যে আমরা উত্তরবঙ্গের জার্নালিস্টরা, আমাদের রাজ্যপাল এসে আমাদেরকে অনুপ্রাণিত করবেন, তিনি আমাদের হাতে কিছু স্মারক তুলে দিয়ে আমাদের উৎসাহিত করবেন যে নতুন উদ্যমে কাজে এগিয়ে আসবার জন্য। এই ভাবনাটা এটা উত্তরবঙ্গ থেকে শুরু হলো, এবং আজকে হচ্ছে মিনিস্ট্রি বোধহয় ডিস্ট্রিবিউশন হলো, এবং তার আগের দিন আমাদের মহামান্য রাজ্যপাল আমাদের উত্তরবঙ্গকে ধরতে গেলে একটা উৎসাহিত করে দিয়ে গেছেন। এবং তিনি কালকে যখন আমাদের যে অনুষ্ঠান হলো, উনি 1 ঘন্টা করে স্পিচ দিয়েছেন, তার মধ্যে সমস্তটাই ওনার কনস্ট্রাকটিভ যে উত্তরবঙ্গকে তৈরি করতে হবে,
উত্তরবঙ্গকে সবাই এগিয়ে এসে তৈরি করতে হবে যে তার মধ্যে সাংবাদিকদের কি ভূমিকা থাকতে পারে? হ্যাঁ, আমাদের তো যদি আমরা গভর্নমেন্টের কাছে যদি ইনফরমেশনগুলো না করি যে কোথায় কি ল্যাকিং আছে, কোন স্কুলের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না, সেখানে টয়লেট নেই বা কিছু নেই বা হাইজেনিক পরিস্থিতি নেই, এগুলো তো আমাদেরকেই তুলতে হবে। আমাদের এখানে সবথেকে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। এবং এই বর্ডারের এখানে প্রত্যেক দিন প্রতিনিয়ত বিভিন্ন রকম ক্রাইম হচ্ছে, বিভিন্নভাবে যারা আজকে দেখো তুমি কিছুদিন আগে রূপক যে বাংলাদেশে যে একটা টার্ময়েল হয়ে গেল, এবং এই টার্ময়েলটার ফলে কিন্তু আমাদের বর্ডার এরিয়া যে বর্ডার ফেন্সিংয়ের এইদিকে ইনসাইডে যে লোকগুলো আছে, তারা কিন্তু এমন একটা যেভাবে যে মানে জীবন অতিবাহিত শুরু করলো, প্রত্যেকটা মুহূর্তে একটা আতঙ্ক, কোথায় কোন শেল এসে পড়ে, কোথায় কোন বুলেট এসে পড়ে, মানে এদিকে আবার সেই উত্তেজনাটা ছড়িয়ে আসবে কি উদ্বেগের মধ্যে। হ্যাঁ, এবং তুমিও খবর করেছো, আমি দেখেছি সেই সময়। হ্যাঁ, এবং এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো তো আমাদের তুলে ধরতে হবে যে কোথায় কি সমস্যা হচ্ছে, কোথায় বর্ডার এরিয়ার সমস্যা হচ্ছে, কোথায় আমাদের গ্রাসরুট লেভেলে, যেরকম মনে করো আরেকটা আমরা এই ভারত টিভিতে বিভিন্নভাবে আলোচনা করেছি যে আজকে মাইগ্রেশন, লেবার মাইগ্রেশন কেন হচ্ছে। আমার এখানে এমপ্লয়মেন্ট জেনারেশন নেই, ইন্ডাস্ট্রি নেই, কলকারখানা নেই উত্তর বাংলায় সেইভাবে, এবং যার জন্য এখানকার ছেলেরা ছুটে যাচ্ছে বাইরে কাজ করতে। তাহলে আমরা যদি এগুলো হাইলাইট করি এবং অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি অর্থাৎ গভর্নমেন্টের নলেজে নিয়ে আসি, তাহলে হয়তো কিছু জায়গাটা একটা পরিবর্তন হলে এই ছেলেমেয়েগুলো এখানেই কাজ করবে, তাদেরকে সংসার ফেলে বাইরে গিয়ে একটা রিস্কের মধ্যে তাদেরকে থাকতে হবে না। এই জায়গাগুলো তো আমাদের সাংবাদিকদের মধ্যেই আমাদের দায়িত্ব, যে জায়গাগুলো খুঁজে বের করে সরকারের দৃষ্টি আকর্ষণ করা। রাধামাধব দা, একটা প্রশ্ন বলি, সেটা হচ্ছে অনেকেই হয়তো জানতে চান যে হাতে বুম আর মোবাইল থাকলেই হয়তো সাংবাদিক হয়ে গেলাম, কিন্তু সেটা হয়তো নয়। আসলে সাংবাদিক কে এবং সাংবাদিকতাটা কি, সেটা যদি একটু বলো। হ্যাঁ, সাংবাদিকতা কি জিনিসটা এটা তো আমাদেরকে জানতেই হবে। যে ওই যে প্রথমে আমরা আলোচনা করলাম যে হাতে বুম একটা মোবাইল নিয়ে আমি সাংবাদিক হয়ে গেলাম, কিন্তু সাংবাদিকের যে এথিক্স আমি জানলাম না, তার ডিসিপ্লিন কি সেটা আমি জানলাম না। এই আমার কাজের ভুলের জন্য অনেক সময় শুধুমাত্র আমি যে বিপদে পড়ছি তা না, আমার রাষ্ট্র, আমার দেশ, তারাও বিপদে পড়ে যেতে পারে। আমি একটু আটকাচ্ছি রাধামাধব দাকে। রাধামাধব দার কাছে আমার এই প্রশ্নটা করার একটাই কারণ, সেটা হচ্ছে উনি কিন্তু সাংবাদিকতা নিয়েই তার লেখাপড়া, সাংবাদিকতা নিয়েই তিনি অনেক উচ্চ শিক্ষা করেছেন। সেই কারণে রাধামাধব দার কাছে আমার এই প্রশ্ন যে সাংবাদিক কে এবং সাংবাদিকতাটা আসলে কি। হ্যাঁ, সেটাই বলছি যে রূপক, যে সাংবাদিকতাটা এমন একটা জিনিস, শুধুমাত্র আমি একটা মোবাইল নিলাম, একটা পেন নিলাম, আমি রিপোর্টার হয়ে গেলাম, সেটা নয়। সাংবাদিকতা করতে গেলে আমাকে প্রথমে গ্রাসরুট থেকে নিয়মগুলো, রীতিগুলো জানতে হবে। যেরকম মনে করো, তুমি এটা ভালো করে জানো যে এখন মনে করো যে একটা কমিউনাল যে বিভিন্ন রকম যে বিভিন্ন সাম্প্রদায়িক গোষ্ঠীর মধ্যে যে যখন একটা দেখা যায় যে কি বলে ওটাকে, তোমার একটা ক্ল্যাশ হলো, হ্যাঁ, যখন ক্ল্যাশ হলো তখন আমরা কি করি? যখন আমরা ক্ল্যাশ হলো তখন আমরা কিন্তু কখনো এটাকে সেই সম্প্রদায়কে উল্লেখ করে আমরা লিখি না বা আমরা বলি না। একদমই তাই। তার কারণ কি, যখনই আমরা ওটাকে বলতে যাব তখনই ওই একটা শ্রেণীর মধ্যে ওটা আরো বেশি ইনকালকেট হবে, ওরা আরো উত্তেজিত হবে, ওরা তাতে কি বেড়ে যাবে, বাড়বে। তো সেই এথিক্সগুলো আমাদের রাখতে হয়। যখন আমরা দেখবো যে দুটো কমিউনিটির মধ্যে কোনো জায়গায় লড়াই হচ্ছে, আমরা কখনো ওটাকে ওই রূপ দিব না। আমরা খবর করতে গেলে ওইটা অন্যভাবে ঘুরিয়ে অন্য আঙ্গিকে, যাতে কোনো কমিউনাল না ছড়ায়, টেনশন না ছড়ায়, সেইভাবে কাজ করতে গেলে আমাদেরকে তাহলে সাংবাদিকতা জানতে হবে। আমি হাতে আসলো, আমি শুনলাম ওখানে হিন্দু মুসলমানের মারামারি হচ্ছে, আমি লিখে দিলাম যে হিন্দু মুসলমান মারামারি হচ্ছে, তাতে দুটো সম্প্রদায়ের মধ্যেই একটা বিভ্রান্তি সৃষ্টি হবে, সরকার বিপদে পড়বে। তো এইটা তো এথিক্সের মধ্যে আসে। সুতরাং যে আজকে একটা মোবাইল নিয়ে, একটা কলম নিয়ে বেরিয়ে পড়লো যে সোশ্যাল মিডিয়া রিপোর্টার, সে কি জানবে? তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করা উচিত? অনেকেই তো, অনেক ছেলেমেয়েরাই হয়তো কোনো চাকরি বাকরির সুযোগ হয়তো পাচ্ছে না, অনেক শিক্ষিত সমাজ, তারা হয়তো এই পেশায় আসার চেষ্টা করছে, বা কারোর হয়তো একটা নিজস্ব পেজ বানিয়ে তারা হয়তো করছে। তাদের কি কি করণীয়, কি কি মাথায় রাখা উচিত? এটা তো একটা পার্ট গেল কমিউনাল। হ্যাঁ, সেটা একটা পার্ট গেল, এবং বিভিন্ন এরকম যে পার্ট আছে যে যারা এইভাবে বিভিন্ন ফিল্ডে কাজ করছে, তাদেরকে আমরা সংঘবদ্ধভাবে যদি একটা নির্দিষ্ট নিয়ম নীতির মধ্যে আনতে পারি, তাহলে হয়তো তারা জার্নালিজমটা শিখবে, এবং কাজ করতে গেলে সোশ্যাল মিডিয়াতে কাজ করলেও তাদের অসুবিধা হবে। তাহলে জার্নালিজমের এথিক্সটা তাদেরকে শেখাতে হবে। এটা কিভাবে শেখানো যায়, বা কারা সেখানে বিভিন্ন রকমভাবে ওয়ার্কশপ হতে পারে। বিভিন্ন মিডিয়াতে এখানে যারা প্রেস আমাদের অ্যাসোসিয়েশন আছে, তারা উদ্যোগ নিয়ে এদেরকে নিয়ে ওয়ার্কশপ করতে পারে।
এটা আলোচনা করে তাদেরকে বলতে হবে যে হোয়াট ইজ নিউজ, হোয়াট ইজ নট নিউজ, এগুলো বলতে হবে। এবং প্রত্যেকটা জিনিসের জার্নালিজমের একটা এথিক্স আছে যে আমি একটা যখন জার্নালিজম করতে যাবো আমি কী কী জিনিসের উপরে, যেরকম আমরা প্রথমে জানি খবর করতে গেলে প্রথমে আমাদের 4টা জিনিস মাথায় রাখতে হয়, কী, কখন, কবে, কিভাবে, এগুলো রাখতে হবে। এই জিনিসগুলো তো আছে, WHO ওয়ার্ডগুলো, এই WHO ওয়ার্ডগুলো মাথায় রেখে আমাদের খবর করতে হবে এবং তার মধ্যে কোনটা খবর বা কোনটা খবর না এবার বেছে নিতে হবে। এবার মনে করো যে কোনটা খবর কোনটা খবর না, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, একটা কুকুর আমাকে কামড়ে দিল, এটা কিন্তু খবর নয়। কুকুর একটা জেনারেল হয়তো একটা কামড়াতে পারে না, কিন্তু একটা কুকুরকে আমি কামড়েছি খবর হয়ে যাবে। ব্যাপারটা এরকম, মানে কোনো অডাসিটি কোনো কিছু যদি থাকে, মানে স্বাভাবিক থেকে অস্বাভাবিক, সেটা তো আমাদের কাছে খবর হয়ে আসে জেনারেলি। তো এইবার যদি মনে করো যে আবার কুকুর মানুষকে কামড়েছে, সেটা হচ্ছে একটা ম্যাসিভ আকারে কামড়েছে, যার থেকে একটা আতঙ্ক হচ্ছে, তৈরি হচ্ছে, তখন হচ্ছে খবর। তাহলে খবরের মেরিটটা কি সেটা আমাদের বুঝতে হবে। কিন্তু অ্যাজ সিম্পল আমি যদি বলি একটা কুকুর একটা মানুষকে কামড়েছে, সে তো সারাদিনে কয়েক হাজার মানুষকে কামড়েছে, তো সেটা তো ইট ইজ নট নিউজ। কিন্তু তার যে ভেতরে ইন্টেন্সিটিটা কি আছে, কতটুকু গভীরতা হয়েছে, সেই কুকুরটাকে হাইড্রোফোবিয়া হয়ে আরও মানুষকে কামড়েছে, একটা কমিউনিটি থেকে সাফার হচ্ছে, তখনই তো আমি তাকে খবরের আন্ডারে নিয়ে আসি। আমাদের সাবধানতা কী কী অবলম্বন করা উচিত খবরের ক্ষেত্রে? খবরের ক্ষেত্রে যেরকম সাবধানতা, যেরকম আমাদেরকে মিডিয়া লজ অবশ্য সবাই জানে না, যারা মোটামুটি জার্নালিজমের মাস্টার ডিগ্রি পর্যন্ত করেছে, সামাজিক মাধ্যমেও চলে আসছে, হ্যাঁ, তারাই হয়তো মানে লটা জানে মিডিয়া লজ। তো মিডিয়ার অনেক কিছু লজ আছে, যে লজগুলো মোটামুটি আমাদের যে নিয়ন্ত্রক সংস্থা যেটা আমরা বলি যে প্রেস ইনফরমেশন ব্যুরো, তারা আমাদেরকে মাঝে মধ্যে এগুলো ব্যাপারে সচেতন করে বিভিন্ন জায়গাতে, এবং বড় বড় সিটিগুলোতে কিন্তু পিআইবি এখানে সেমিনার করে, কিন্তু আমাদের এখানে পিআইবির সেমিনার হয় না, যার জন্য আমরা অনেক সময় জার্নালিজম জানি না, এথিক্সগুলো আমরা জানি না। পিআইবি যদি এগুলোকে রীতিমতোভাবে যদি করতো, তাহলে হয়তো আমরা জার্নালিজমের এথিক্সগুলো জানতে পারতাম তাদের কাছ থেকে। এবং এখানে আমাদের অনেক সিনিয়র জার্নালিস্ট যারা আছে, তারা হয়তো আমরা কিছু কিছু জানি, যদি সেইভাবে যদি ওয়ার্কশপ মাঝে মধ্যে করা যায়, যদি বসা যায়, তাহলে তাদেরকে একটু সচেতন করা যেতে পারে যে কোন খবরগুলোকে আমরা অ্যাভয়েড করে চলবো, কোনগুলোকে আনবো, কোনগুলো খবর করলে আমরা জাতিগতভাবে যাতে কোনো আমাদের সমস্যা না হয়, যেন সরকারের উপরে কোনো রকম অসুবিধা না হয়, সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করতেই পারি। এটা রাধা মাধবদা, তুমি আমাদের একজন কি বলবো পথপ্রদর্শক তো বটেই, তুমি আমাদের একজন নক্ষত্র হয়ে গেলে এই সম্মান পাওয়ার পর। তোমার কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা আছে আমার, সেটা হচ্ছে যে সাংবাদিকতার পেশায় কাদের আসা উচিত, কাদের আসা উচিত নয়? দেখো, সাংবাদিকের পেশায় কাদের আসা উচিত কাদের আসা উচিত না সেটা আমরা নির্ধারিত করতে পারি না, কিন্তু তবে এটা হয়তো একটা বিষয় নিয়ে পড়াশোনা করে টোরে তারপরে দেখা যাচ্ছে চাকরি পাচ্ছি না, আমি সাংবাদিক হয়ে যাচ্ছি, সেই ক্ষেত্রে কাদের আসা উচিত, কাদের আসা উচিত না? একটাই তো বললাম যে প্রথমে যেটা সাংবাদিকতার পেশায় আসার আগে আমাকে জানতে হবে একটা, যে সাংবাদিকতা করতে গেলে ওই প্রথমেই বলছি যে আমাকে কি করতে হবে, আই উইল বি রেডি টু মিট এনি হার্ডশিপ ইন লাইফ, তবেই আমি সাংবাদিকতায় সার্থক হবো, সাংবাদিকতা আমি অ্যাচিভ করব। যে আমি রেডি হয়ে আসবো মানসিক দিক থেকে, আমি যে সাংবাদিকতা করতে গেলে আমার সামনে অনেক বাধা আসবে, এই বাধাকে আমি অতিক্রম করব, এটা 1 নম্বর পয়েন্ট। এবং 2 নম্বর হচ্ছে অ্যাজ এ জার্নালিস্ট সব থেকে টাফ ব্যাপার কিন্তু জার্নালিস্ট। দেখো, তুমি একজন টিচার যে ইংরেজি পড়াচ্ছে, সে ইংরেজির মধ্যে সীমাবদ্ধ থাকছে, যে ভূগোল পড়াচ্ছে সেই ভূগোলেই সীমাবদ্ধ থাকছে, কিন্তু একজন ভালো জার্নালিস্ট হতে গেলে তাকে কিন্তু সব সাবজেক্টে দখল রাখতে হচ্ছে। যখন কোনো প্রেস মিট হচ্ছে, তখন আমাদেরকে জানতে হচ্ছে একজন যে ভালো বিজ্ঞানের ছাত্র বা বিজ্ঞান বিষয় জানে, তাকে আমাদেরকে প্রশ্ন করতে হচ্ছে। যে আমরা অন্যদিকে যাই, অন্য সাবজেক্টে যে পড়াচ্ছে, তাকে আবার সেই সাবজেক্টে তাকে প্রশ্ন করতে হচ্ছে। যখন এগুলো জানবো, মানে প্রশ্ন করতে আমরা যাই, ইনিশিয়ালি আমাদের একটা বেসিক ধারণা রাখা দরকার। এই বেসিক ধারণাটা রাখতে গেলে আমাদের কিন্তু সব সাবজেক্টের উপরে নলেজটা রাখতে হয়, সেটা পলিটিক্যাল বিষয় থেকে হোক, হ্যাঁ, সোশ্যাল বিষয় থেকে হোক, ইকোনমিক্স বিষয়ে আমাদের জানতে হয়, কি আজকের জিডিপি কী আছে, কীভাবে কী অতিক্রম হচ্ছে, শেয়ার বাজারে কী পরিস্থিতি, সব কিছু আমাদেরকে মাথার মধ্যে কিন্তু রাখতে হচ্ছে। যেহেতু আমরা প্রত্যেক দিন আমরা একটা করে পড়াশোনাটা স্টাডিটা আমাদের রাখতে হচ্ছে, মিডিয়ার উপরে চোখ রাখতে হচ্ছে, হ্যাঁ, নিউজ পেপারের উপরে চোখ রাখতে হচ্ছে, এবং প্রতিনিয়ত স্টাডি করতে হচ্ছে। রাধা মাধবদা, এবারে আসি একটু তোমার ব্যক্তিগত জীবনের দিকে, সেটা একটু জানার আগ্রহ। হ্যাঁ, অবশ্যই। যে তোমার পড়াশোনার পাঠ শেষ করার পর এই পেশায় তুমি যে আসলে, কিভাবে যুক্ত হলে এই পেশায়? এবার বলছি,
যে আমি যখন প্রথম পড়াশোনা কমপ্লিট করলাম, হ্যাঁ। করার পর আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিটের পর ইংরেজি অনার্স থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর যখন আমরা এলাম, তখন আমি মাস্টার ডিগ্রি করতে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি যেতে পারিনি। আমার বাবা তখন এক্সপায়ার্ড করে গেছেন অলরেডি, সংসারের দায়িত্বটা একটু মধ্যে পড়ে গেছে, বাইরে গিয়ে পড়াশোনা করার মতো পরিস্থিতি নেই। তো আমি জার্নালিজম করেছি, সেটা মাস্টার ডিগ্রি করেছি এবং ক্লাস আছে জার্নালিজম কমপ্লিট করেছি। করার পরে আমার ইচ্ছে হলো যে একটা নিজের উইকলি কাগজ প্রথম বের করি, এবং আমার হাতে খড়ি হয়েছিল কিন্তু বঙ্গপ্রকাশ দিয়ে। বঙ্গপ্রকাশ আমার নিজস্ব আমি এডিটেড উইকলি কাগজ, সেটা 1996 সাল থেকে রায়গঞ্জ থেকে বেরোতো। আচ্ছা। এবং এটা করতে করতেই আমি ডেইলি হিন্দি জনপথে একটা সুযোগ পেলাম, সেখানে ঢুকে গেলাম, জনপথ সমাচার হিন্দি। বেশ। এবার জনপথে থাকাকালীন 1999 সালে গাইশালের একটা বড় ট্রেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটলো, এবং সেই ট্রেন দুর্ঘটনার যেদিনকে রাতে ঘটলো, এবং আমার কিছু বড় বড় মিডিয়া হাউসের সঙ্গে একটু যোগাযোগ ছিল। টাইমস অফ ইন্ডিয়া তখন নির্মল্য ব্যানার্জি ছিলেন যে আমাদের ইস্টার্ন ইনচার্জ। তখন নির্মল্য ব্যানার্জি আমাকে ফোন করে বললো, রাধা মাধব, আমার নর্থ বেঙ্গলে কেউ নেই, টাইমস অফ ইন্ডিয়ার দায়িত্ব তোমাকে কয়েকদিন নিতে হবে। আমি তখন ছুটে চলে গেলাম গাইশালে গিয়ে তখন আমাদের এখানে টিডিএম টেলিকম ডিস্ট্রিক্ট ম্যানেজার, ওনার আমি সহযোগিতা জীবনেও ভুলবো না। উনি তখন আমাকে একটা টেলিফোন ম্যানেজ করে দিলেন যে রাধা মাধব, তুমি এটাকে কন্ট্রোল করবে এবং বাইরে থেকে অনেক ফোন আসবে, তুমি সবাইকে একটু সার্ভ করবে যে তার কী সমস্যা, এবং তোমার জার্নালিজমের কাজও তুমি এই টেলিফোন থেকে চালাবে। তখন সেখানে বসে আমরা যে প্রত্যক্ষ করলাম, সেটা একটা দুটো ট্রেনের যে কলিশন হয়েছিল, এবং কলিশনের পর যে একটা বল অফ ফায়ার সেটা উঠে গিয়েছিল, এগুলো মানুষের কাছ থেকে আমরা জানতে পেলাম ভোরবেলায় গিয়ে। এবং যেখানে পা দিচ্ছি সেখানে বডি পড়ে আছে, এবং হসপিটালে গিয়ে দেখছি তো প্রচণ্ড একটা মেয়েকে দেখলাম, সে একটা বিভৎস অভিজ্ঞতা। একটা মেয়ে, তার বাবা মা সব হারিয়ে মারা গিয়েছে, মেয়েটার চোখের মধ্যে বিভিন্ন রকম ওই যে তোমার যন্ত্রাংশের যে গুঁড়োগুলো, সেগুলো ঢুকে গিয়ে মেয়েটার চোখটা পর্যন্ত তাকিয়ে দেখতে পাচ্ছে না মেয়েটা, হ্যাঁ, স্টান হয়ে বসে আছে সেই ইসলামপুর হসপিটালে। এই যে আমরা দৃশ্যগুলো যে দেখলাম, আমাদের মনে না একটা রিপারকেশন হলো যে মানুষ একটা দুর্ঘটনা ঘটলে যে এত অসহায় হয়ে পড়ে, সেটাকে প্রত্যক্ষ করলাম। এবং সেই টাইমস অফ ইন্ডিয়াতে ওটাই আমার বড় সব থেকে কাভারেজ ছিল, একটা ডিভাস্টেটিং ট্রেন অ্যাক্সিডেন্টের উপরে। এবং ওটার পরেই তারপর আমি স্টেটসম্যান হাউসের সঙ্গে আমার যোগাযোগ হয়, আমি স্টেটসম্যানে তখন জয়েন করি। তখন স্টেটসম্যানের হয়ে আমি কাজ করছি, এবং সেটা 2000 সাল থেকে 2000 এখনও কন্টিনিউ আছে। 23 বছর পর্যন্ত আমি এখন ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ছিলাম, এখন মিলেনিয়াম পোস্টে ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টে কাজ করছি, এবং স্টেটসম্যানে আমি কন্ট্রিবিউটর হিসেবে কাজ করে যাচ্ছি এখন। এবং এইভাবেই মোটামুটি আমাদের আর কি চলছে। এবং সবথেকে বড় মজা কি জানো তো, যে জার্নালিজমের কাজটা এমন একটা কাজ, এই কাজ সবসময় আমাদেরকে প্রেরণা দেয়। তুমি যদি বলো রাধা মাধব, আজকে জার্নালিজমটা ছেড়ে তুমি একটা অন্য জবে চলে যাও, তোমার একটা অপরচুনিটি আছে, বলো আমি যাবো না। এটা আমি আসতাম এই প্রশ্নে। হ্যাঁ, আমি যাবো না। যে একটা দলদল টাইপের আর কি, পাকের মতো। হ্যাঁ, তো এটাতে আমি যাবো না। তার কারণ কি, যে এটার মধ্যে এত মানুষের সঙ্গে আমরা সহচর্যে আসি, তাদের যে বিভিন্ন সমস্যার কথা জানতে পারি, এবং জানতে পেরে যে মানুষের জন্য যে কাজ করতে পারি, একটা আলাদা অনুভূতি, একটা আলাদা মজা পাওয়া যায়। মানুষের সংস্পর্শে থাকাটা যায়, অন্য পেশায় সেটা কিন্তু নেই। সেটা কিন্তু নেই। এটার মধ্যে যে আমরা দুঃখ দুর্দশা নিজেদের কথাও ভুলে থাকতে পারি। এই প্রসঙ্গেই বলি দাদা, সেটা হচ্ছে এই যে গাইসাল ট্রেন দুর্ঘটনা হোক বা এই ধরনের অনেক বড় বড় ঘটনা, দুর্ঘটনার সঙ্গে তুমি বা তোমরা যারা আছো সিনিয়ররা, অনেকেই সেই সময় লড়াই করেছো। সেই সময়কার লড়াইটা একটু জানতে চাই, যে এখন যেমন এত গাড়ি, ট্রেন, বাইক, এত। হ্যাঁ, এটাই বলছি যে ইনফ্রাস্ট্রাকচার তখন ছিল না, একদম এক কথায়। আমরা যখন প্রথম 1996-এ এলাম, তখন আমার সহকর্মী বেশ কয়েকজন আরও আছে, আমরা যখন কাজ করতাম, তখন দেখো যে আমরা খবর কী করে পাঠাতাম, তুমি অবাক হয়ে যাবে। তখন আমাদের ল্যান্ড টেলিফোন অনলি হচ্ছে সোর্স, তাও আমাদের লোকাল কল ছিল। আচ্ছা। আমাদেরকে বাইরে কলকাতাতে খবর পাঠাতে গেলে ট্রাঙ্ক বুক করে আসতে হতো টেলিফোন অফিসে গিয়ে, তারপরে ট্রাঙ্ক বুক করার পরে ওয়েট থাকতে হচ্ছে কখন আমি লাইন পাবো, তারপরে কথা বলতে হতো। এটা হচ্ছে টেলিফোনের ব্যাপার গেল। এইবার তারপরে যখন ফ্যাক্স এলো, এবার ফ্যাক্সে যখন আমরা খবরটা পাঠাতাম, একটা বড় ইম্পর্টেন্ট খবর, মনে করো আজকে সন্ধ্যাবেলা আমি ফ্যাক্স করলাম, ফ্যাক্স করার পরে এখন তো যেরকম আমরা মোবাইলে খবরটা পাঠিয়ে দিই, আমি অন্য কাজ করে ফেলছি, চলে যাচ্ছি অন্য জায়গাতে। কিন্তু তখন ফ্যাক্সটা পাঠিয়ে দিয়ে আমাদেরকে ঘন্টা পর ঘন্টা বসে থাকতে হতো ফ্যাক্স মেশিনের কাছে। কেন বসতে হতো বলো? হঠাৎ করে দেখা গেল যে
ওইখানে যে নাম্বারটা দেওয়া আছে ওই ফ্যাক্স নাম্বার, আবার তখন তো মোবাইল নেই, ওখানেই ফোনে ওইখানকার ফ্যাক্সের ফোনে কন্ট্যাক্ট করা হচ্ছে যে এই রিপোর্টারকে একটু ডেকে দিন, ওখানে আছেন উনি। এবার মনে করেন আমি থাকলে ডাকলো, এবার না থাকলে আমার বাড়ির ল্যান্ড ফোনে ফোন করলো, বাড়িতে যদি চলে এসি বাড়িতে ল্যান্ড ফোনে জানতে পারলাম যে আমার যে ফ্যাক্সটা আমি পাঠিয়েছি কিছু বোঝা যাচ্ছে না টেকনিক্যাল ফল্টের জন্য, পেজটা কালো হয়ে গেছে, লেখাগুলো বোঝা যাচ্ছে না। এবার আমাকে ওই রাত্রে আবার সেই ফ্যাক্সের যেখানে আছে সেখানে এসে আবার নতুন করে ফ্যাক্স করে অফিসে পাঠাতে হতো, তারপরে আবার ট্রাঙ্ক বুক করে জানতে হতো আমার ফ্যাক্সটাকে এবার সঠিক গেছে। তাহলে এত অসুবিধার মধ্যে আমাদের কাজ করতে, এটা তো মানে একটা টাইম কনজিউমিং ম্যাটার একদম, হ্যাঁ, এবং হ্যাজার্ড অ্যান্ড টাইম কনজিউমিং ম্যাটার। তাতে তো খবরও প্রকাশ হতে অনেকটা দেরি হতো, হয়তো দেরি হয়ে যেত, তখন তো সুবিধা ছিল, তো তখন তো মানে অনেকটা রাত্রি পর্যন্ত খবর নিত। আচ্ছা, হ্যাঁ, তখন মোটামুটি রাত্রি 12টা পর্যন্ত খবর আমাদের ছিল। তাহলে এই যে গাইসালের ট্রেন দুর্ঘটনা, সেই একটা রিমোট এলাকা, সেখানে কিভাবে ফ্যাক্সে আদান প্রদান করতে কি তখন? হ্যাঁ, তখন ফ্যাক্সে, তখন গাইসাল যখন হলো, গাইসালের সময় মোটামুটি তোমার যদিও আমাদের মোবাইল হয়নি তখনও, তবে ফ্যাক্সটা মোটামুটি তখন ভালো ইমপ্রুভড হয়ে গেছিলো দেখে, কিন্তু ইন্টারনেট কিন্তু হয়নি তখন ইন্টারনেট হয়নি। এই ইন্টারনেট নিয়ে আমরা কিন্তু অনেক কিন্তু উত্তরবঙ্গের জন্য লড়াই করেছি। হ্যাঁ, এটাও একটা গল্প শুনছিলাম। হ্যাঁ, যে এটার ইতিহাসটা যদি একটু বলো। এটা ইতিহাসটা আমি তোমাকে বলছি যে যখন প্রিয়রঞ্জন দাস সম্ভবত ভারতবর্ষের প্রথম রায়গঞ্জে ইন্টারনেট পরিষেবা এরকম কিছু একটা কি, হ্যাঁ এরকম একটা ব্যাপার ছিল। সেটা হচ্ছে যে তখন প্রিয়রঞ্জন দাস মুন্সি আমাদের হচ্ছে মিনিস্টার, ইনফরমেশন ব্রডকাস্টিং মিনিস্টার। তো আমাদের এরকম ফ্যাক্স পাঠাতে গিয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে ফ্যাক্স ঠিক মতো যাচ্ছে না, বা আমাদের প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। আমরা একদিনকে প্রিয়দাকে বললাম যে প্রিয়দা, বিভিন্ন জায়গাতে তো ভারতবর্ষে অনেক জায়গাতে ব্রডব্যান্ড হয়ে গেছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোথাও এখনও ব্রডব্যান্ড হয়নি এবং ইন্টারনেটও সেইভাবে আমরা পাচ্ছি না। তো তখন প্রিয়দা চিন্তা করলো, কি চিন্তা করে বললো যে একটা ডেট দিল, ডেট দিয়ে বললো যে একটা ডেট দিয়ে বললো এই তারিখে আমরা সিজিএমকে নিয়ে আমি বসবো নিজাম প্যালেসে, সেদিনকে চলে আয়, ওখানে একটা ব্যবস্থা করবো। তারপর আমি আমার সহকর্মী আছেন অলিপ মিত্র, আমি আর অলিপ নিজাম প্যালেসে গিয়েছিলাম। প্রিয়দা আসলো, প্রিয়দা এসে টেলিকমের সিজিএমকে ডাকলেন, ডেকে তিনি আমাদের সামনে কমিটমেন্ট করালেন ওনাকে যে আমার উত্তরবঙ্গের সাংবাদিকদের খবর পাঠাতে পারছে না, ফ্যাক্সে অনেক অসুবিধা হচ্ছে, আপনার যে ইন্টারনেট তখন একটা দিয়েছিল কিন্তু ভেরি উইক, তাতে কাজ করা যেত না, আপনি কবে ব্রডব্যান্ড করবেন রায়গঞ্জে আপনি এই মুহূর্তে জানান। তখন সেই টেলিকমের সিজিএম বললেন যে 7 দিনের মধ্যে আমরা রায়গঞ্জকে ডায়াসে আনছি, ডায়াস থেকে আমরা ব্রডব্যান্ডে নিয়ে যাবো কয়েকদিনের মধ্যে। সেই যে ডায়াস ফেসিলিটি যখন হলো তখন আমরা খবরটা পাঠাতে শুরু করলাম, তখন আমরা ইন্টারনেটে খবরটা যাচ্ছে ডায়াসে। সেই প্রিয়রঞ্জন দাস মুন্সির উদ্যোগেই, মানে উনি হচ্ছে খুব মানে এক্সপার্ট ছিলেন এই বিষয়ে এবং সাথে সাথে খুব মানে পার্সেল করতে পারতেন এবং সাথে সাথে অফিসারকে ডেকে নিয়ে এগুলো করতেন অ্যারেঞ্জমেন্টগুলো। সেই জন্য প্রিয়রঞ্জন দাস মুন্সির জন্য আমাদের প্রথমেই কিন্তু ডায়াস, তারপরে কিন্তু ব্রডব্যান্ড কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রথম চালু হয় এবং সেটা প্রিয়রঞ্জন দাসের উদ্যোগে, এবং আমরা তাকে রিপিটেডলি তাকে নক করার পরে কিন্তু এটা হয়েছিল। মানে প্রিয়রঞ্জন দাস মুন্সি শুধুমাত্র যে এইমস এর মধ্যেই সীমাবদ্ধ না, প্রিয়রঞ্জন দাস মুন্সি আমাদের যে বিভিন্ন যে ইনফ্রাস্ট্রাকচারগুলোর মধ্যে জানতে চাইতেন, বিশেষ করে রায়গঞ্জ বা উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রিয়রঞ্জন দাস মুন্সি সাংবাদিকদের কথাও ভেবেছেন, যে রাধামাধবদা বলছেন যে রাজ্যে প্রথম ইন্টারনেট পরিষেবা, ইন্টারনেট রায়গঞ্জ ব্রডব্যান্ডকে নিয়ে এসেছিল, ব্রডব্যান্ড এখান থেকে চালু করেছিল এবং এটা উনি পারতেন, মানে এগুলো তিনি বুঝতেন আমাদের কথাগুলো। এবং আমার তো মনে হয় যে আরও বেশি ভালো লাগে ওনাকে এই জন্যই যে প্রিয়রঞ্জন দাস মুন্সি আমার স্টেটসম্যানের রিডার ছিলেন, সকালবেলা উঠে স্টেটসম্যান পড়তেন এবং আমার মনে আছে একদিনকে আমি ওনার এগেনস্টে লিখেছিলাম। সেই লেখাটা আমার স্টার্টিং ছিল এইভাবে যে হোয়েন হি হ্যাড বিন অনলি এমপি হি হ্যাড গুড পাবলিক কন্ট্যাক্ট, কিন্তু আফটার বিং মিনিস্টার হি ফরগট এভরিথিং, মানে মিনিস্টারও আমরা ভুলে গেছিল পরে। এটা নিয়ে আমি একটা অ্যানালাইটিক্যাল স্টোরি লিখেছিলাম, হ্যাঁ, এবং তাতে পরের দিনকে নিয়ে আবার সার্কিট হাউসে এসেছিলেন একটা মিটিং করতে। আমি তো কবিতা বেরিয়ে গেছে সকালবেলা, প্রিয়রঞ্জন দাস মুন্সি পড়েছ, তো আমি জানি যে এবারে আমার ওপরে একটু রেগে টেগে আছে, আমি একটু দূরে দূরে সাইডে ঘেসছি না যে কি বলে দেখা যাক। প্রিয়দা মিটিং করে এসে বেরোলো, আমাকে দেখে বলছেন এই রাধামাধব শোন। আমি গেলাম, বলছেন সঠিক লিখেছিস, আমরা অনেক সময় আমরা কাজের দায়িত্বে আমরা ভুলে যাই নিজেদের দায়িত্বগুলো, কিন্তু এইটাই তো একটা জার্নালিস্টের কাজ, যে আমার যে জনসংযোগ যে
কমে গেছে এই জায়গাতে, তো আমাকে রিমাইন্ড করে দিয়েছে, আমি ওয়েলকাম ইট। এবং আমার খুব মানে সেটাতে গর্ব হলো যে না, ওনার এগেনস্টে মানে ক্রিটিসিজম করলে উনি এটাকে ওয়েলকাম জানান। এরকম কি আর পরবর্তীতে এই কারো বড় কাছে মাপের পেয়েছেন? মানুষ উনি ছিলেন, হ্যাঁ? এই বড় মাপের মানুষ উনি ছিলেন। না, এর পরবর্তীতে কি এই ধরনের কারোর কাছে দেখেছো যে কেউ এই ধরনের নেগেটিভ খবর অ্যাকসেপ্ট করেছে? না, আমি সেরকম প্রিয়রঞ্জন দাসমুন্সির মতো কিন্তু কাউকে পাইনি যে যে যার এগেনস্টে যদি আমি ক্রিটিসিজম করি তিনি উল্টো খেপে গেছেন। কিন্তু প্রিয়রঞ্জন দাসমুন্সি কিন্তু অ্যাকসেপ্ট করেছেন ক্রিটিসিজমটাকে। এবং যার জন্য ওনাকে আমাদের এখনো কিন্তু মানুষ হিসেবে অনেক উচ্চ মাপের মনে হয়, যে পলিটিক্যালের জায়গাতে। এ তো গেল প্রিয়দার কথা, প্রিয় বাবুর কথা। এই সাংবাদিকতার দীর্ঘ জীবনে কোনো উল্লেখযোগ্য বিষয় বা কোনো উল্লেখযোগ্য ব্যক্তি? হ্যাঁ, উল্লেখযোগ্য বিষয় ব্যক্তি হিসেবে তো আমি বললাম যে প্রিয়রঞ্জন দাসমুন্সি আমাদের কাছে সবসময় বা স্মরণীয় হয়ে কারোর থাকবেন। কোনো কথা? হ্যাঁ, প্রিয়দার সাথে, প্রিয়দার কথাও হতে পারে, কারণ কি প্রিয়বাবুর সঙ্গে তোমরা অনেকবার ঘুরেছো, হ্যাঁ, অনেক অনেকবার জায়গায় ঘুরেছি, গিয়েছো, অনেক জায়গায় কিছু গিয়েছি। শিক্ষণীয় কিছু পেয়েছো? হ্যাঁ, শিক্ষণীয় অবশ্যই গিয়েছি। যেরকম হচ্ছে যে একটা হিউমিলিয়েশন, নম্রতা, এই বোধটা কিন্তু প্রিয়রঞ্জন দাসমুন্সি অনেক উঁচুতে উঠে কিন্তু আমাদের শিখিয়েছেন। আচ্ছা। এবং এটুকু আমি বলতে পারি যে প্রিয়দার সহচর্যে বেশ কিছুদিন যখন ছিলাম, প্রিয়দাদা একটা জাতীয়তাবাদী দল করতেন, কংগ্রেস করতেন, এবং প্রিয়দার সংস্পর্শে এসে অনেক কংগ্রেসি লিডার যারা একটু অডিসিয়াস ছিল তারা কিন্তু জেন্টেল হয়ে গিয়েছেন। এটা আমার মনে হয় যে প্রিয়রঞ্জন দাসমুন্সির একটা শিক্ষা। আচ্ছা। যে অনেক কংগ্রেস নেতাকে আমরা দেখছি পরবর্তীতে প্রিয়দার সংস্পর্শে আসার পরে মানুষের সঙ্গে তাদের আচরণটা এত প্রিয়দার মতোই অনেকটা হয়ে গেছে, মানে ভালো আচরণ শুরু করেছে। এবং আমাদের জার্নালিস্টদেরও যারা আমরা খুব ক্লোজে ছিলাম তারাও প্রিয়দার কাছ থেকে অনেক শিক্ষা পেয়েছি, যে হিউমিলিয়েশনটা জীবনের একটা অংশ, যে মানুষের সাথে যদি আমরা বিনয়ী না হই তাহলে কিন্তু আমরা প্রগ্রেস করতে পারি না কোনো জায়গাতে। এটা প্রিয়দা কিন্তু শিখিয়েছেন। আরেকটা যেটা প্রশ্ন, যে এমন কিছু একটা স্মৃতি তোমার মাথায় রয়েছে যেটা আজীবন থাকবে? হ্যাঁ, এটা তো থাকবে। এটা তো যেরকম মনে করো কয়েকটা স্মৃতির মধ্যে একটা স্মৃতি তোমাকে আমি বলছি, যে ওই যে একটু আগে বললাম না রূপক, যে আমাদের জার্নালিজমে যখন আমরা আসবো, মানে আমাদেরকে কমিটমেন্ট রাখতে হবে, উই আর রেডি টু ফেস এনি হার্ডশিপ, একদম। ফর দ্য সেক অফ আওয়ার হাউস। আমি যার জন্য কাজ করছি, যে জায়গাতে কাজ করছি, তার জন্য আমাকে সবসময় রেডি থাকতে হবে যে স্যাক্রিফাইস করবার জন্য। তো এবার তোমাকে একটা গল্প বলি, যে 2005 সাল কি 6 সাল হবে তখন, হঠাৎ করে আমাদের চোপড়া যে বর্ডার এরিয়াতে একটা তোমার মিগ প্লেন ঢুকে গিয়েছিল। আচ্ছা। এবং মিগ প্লেনটা ঢুকে যাওয়ার পরে সেটা দেশি কি বিদেশি সেটা তখন আইডেন্টিফাইড, একটা মিগ প্লেন ঢুকে গিয়েছিল। এবং ঢুকে যাওয়ার পরে ওখানকার যে একটা গ্রাম, মানে চোপড়ার একদম প্রত্যন্ত গ্রাম দাসপাড়ার ভেতরে একটা বড় গ্রাম, সেই গ্রামের মানুষরা দেখেছে যে ওই মিগ প্লেন থেকে পুকুরের মধ্যে কিছু একটা পড়লো। আচ্ছা। এবার যখন এটা প্রচার হলো যে পুকুরের মধ্যে একটা কিছু মিগ প্লেন ফেলে দিয়ে গেছে, তখন তো এটা একটা মানে বিভিন্ন জায়গাতে একটা আলোড়ন তৈরি হয়ে গেল বিভিন্ন দিক থেকে। এবং তখন সাথে সাথে বিভিন্ন এয়ারফোর্স অথরিটি থেকে শুরু করে আমাদের বিএসএফ থেকে বর্ডার সিকিউরিটি ফোর্স, তারপরে তোমার আর্মি, সব চলে এলো সেখানে। আসার পরে তারপরে সিদ্ধান্ত হলো যে ওখানে কি আছে, জলের মধ্যে কি ফেলে দিয়ে গেছে সেটা দেখতে হবে। এবার আমরা তো দিনের মানে বেলায় খবরটা করে দিয়েছি যে এরকম মিগ প্লেন ঢুকেছে এবং ভিলেজার্সরা অ্যালেজ দ্যাট সামথিং হ্যাজ বিন ড্রপড অন দ্য ইন ওয়াটার, এরকম আমরা খবরটা একটু করে দিলাম। এইবার আমাকে মানে আমার দায়িত্বের গাফিলতির জন্য আমার এটাকে খেসারত দিতে হয়েছিল, যে আমি হাউসকে আমি জানাইনি যে ওই জায়গাটাকে আমি মুভ করবো কি করবো না। এবার আমি খবরটা লিখে দিয়ে ছেড়ে দিয়েছি। এবার বিকেল তোমার সন্ধ্যার দিকে আমাকে অফিস থেকে ফোন করেছে যে রানা মতো, যে এই যে পুকুরে যে ওয়াটার, শুনলাম যে মেশিন দিয়ে ওয়াটার বের করা হচ্ছে, যে ওটাকে কি আছে সার্চ করার জন্য, যে প্লেন থেকে কি পড়েছে, কি পাওয়া গেল। আমি না হঠাৎ নির্বাক হয়ে গেলাম, যে আমার দায়িত্ব থেকে আমি দায়িত্ব স্খলন হয়েছে। অর্থাৎ জলটা ঝাঁকা হচ্ছে, কি পেলো না পেলো আমি খবরটা নিলাম না এখনো পর্যন্ত। তখন আমাকে বলছে যে তুমি কোথায় আছো এই মুহূর্তে? আমরা যে আমি আমার বিটের মধ্যে আছি, কিন্তু আমি রায়গঞ্জে আছি। তখন বলছে মুভ টু দ্য পন্ড, সন্ধ্যাবেলা হচ্ছে মুভ টু দ্য পন্ড। আচ্ছা। এবার আমি সাথে সাথে তোমার কি করলাম, তখন এত গাড়ি টাড়ি ছিল না, রিজার্ভ টিজার্ভ পাওয়া যেত না চট করে। আমি লাইন বাসে করে চলে গেলাম একদম চোপড়া। বাসে করে গিয়ে রাত্রি তোমার 8টা যখন বেজেছে, ওখানে চোপড়ায় দাসপাড়া মোড়ে নেমেছি, অন্ধকার, কিচ্ছু নেই ওখানে কমিউনিকেশন। তারপরে তোমার ওই যে ভ্যানগুলো হচ্ছে না, ভ্যান রিক্সা, সেই ভ্যান রিক্সার উপরে উঠেছি, একটা ভ্যান রিক্সা করে যাচ্ছে এবং চারদিক থেকে জোনাকি পোকা ঢেকে যাচ্ছে। লোকের কাছে জিজ্ঞেস করতে করতে যে পুকুরটা কোথায়, এটা করতে করতে রাত্রি 9:30 পৌনে 10টার দিকে পুকুরে গিয়ে পৌঁছেছি।
এবং গিয়ে দেখছি সেখানে একটা ওই মেশিন দিয়ে জল ছাকা হচ্ছে, হ্যাঁ, যে অনেকটা ছাকা হয়ে গেছে, অল্প কিছু বাকি আছে, আর কোনো কেউ নেই, 2-4 জন লোক আছে, একটা পাম্প আছে, আর কোনো কিচ্ছু নেই, একটা মাঠের মধ্যে ফাঁকা জায়গাতে জল ছাকা হচ্ছে রাত্রিবেলায়, আর আমি, আর কেউ নেই ওখানে, কোনো কমিউনিকেশন নেই, আমি কি করে আসবো বেরোবো কোনো ব্যাপার নেই, তখন মোবাইলও নেই যে মোবাইলে অফিসকে বলবো, আমি বুঝতে পারছি না যে আমার কি হ্যাপেনিং হচ্ছে, করা উচিত, হ্যাঁ কি করা উচিত। এই বলতে বলতে আমি খুব মানে একটা লোককে মানে যে বিশেষ ব্যক্তিত্বকে আমি এখনো প্রাধান্য দেবো, হঠাৎ করে দেখে একটা লাল বাতির গাড়ি ঢুকে গেল, তখন আমার একটু প্রাণ ফিরে পেলাম যে লাল বাতির গাড়ি মানে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে কেউ হবে না। তো দেখলাম তখন আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন আরিজ আফতাব সাহেব, আচ্ছা, যিনি আমাদের ওই স্টেট ইলেকশন অফিসার হয়েছিলেন পরে। সেই আরিজ আফতাব সাহেব গাড়ি থেকে নামলো, নেমে উনি আমাকে দেখে বলছে, কি রানা মতো আপনি এখানে দাঁড়িয়েছেন পুকুর পাড়ে? আমি তখন বললাম যে ডিএম সাহেব আমি জল থেকে কি উঠবে ওটা দেখবো। উনিও হাসলেন, আসার পরে তারপরে বললো যে এখন তো 2-3 ঘন্টা 4 ঘন্টা তো আরও লাগবে জল ফেলতে, তো আপনি তো কোনো গাড়িতে কাঠ টাট তো কিছু নিয়ে আসেননি, আপনি যাবেন কি করে? তাহলে ওটাই আমি চিন্তা করছি। তখন উনি বললেন যে আমার গাড়িতে উঠুন। তখন আমি ডিএম সাহেবের গাড়িতে উঠলাম, ডিএম সাহেব বললো যে আপনি কি রাতে থাকবেন, আমি থাকার ব্যবস্থা করে দেবো। আমরা না, আপনি আমাকে একটা ফ্যাক্সের দোকান আছে, হ্যাঁ, ওটা 10টা 10:30টার মধ্যে বন্ধ হয়ে যাবে, আপনি ওখানে ফ্যাক্সের দোকানটায় আমাকে চোপড়াতে একটু নামিয়ে দেন, আমি ওখান থেকে খবরটা পাঠিয়ে তারপরে। তখন উনি বললেন যে না, চোপড়াতে তুমি নেমো না, তখন আমাদেরকে তুমি করে বলতেন, আমি তোমাকে ইসলামপুরে নামিয়ে দিচ্ছি, আর ইসলামপুরের যে সার্কিট হাউস আমি বলে দিচ্ছি ওখানে খাবার তোমার থাকার ব্যবস্থা করে দেবে। উনি আমাকে করে দিলেন এটা, যে তুমি খবরটা পাঠিয়ে সার্কিট হাউস থেকে রাত্রেবেলা তুমি গাড়ি পাবে না, ওখান থেকে পরের দিন সকালে বেরিয়ে আসবে। তারপরে আমি ইসলামপুরে গিয়ে এই যে ফ্যাক্স করে অফিসকে জানিয়ে দিলাম যে লেটেস্ট সিচুয়েশন কি আছে, যে এই যে কতটুকু জল বাকি আছে, হ্যাঁ, সেই খবর পাঠালাম রাত্রি 10:30 11টার সময়। তারপরে আমি ওখান থেকে অফিসের ল্যান্ড ফোনে ফোন করে জানলাম যে খবরটা ঠিক হয়েছে, এই পর্যন্ত গিয়েছে, তারপরে ওখান থেকে নিয়ে। এই যে একটা কমিটমেন্ট, এই কমিটমেন্টটা আমাদের রাখতে হবে। আমি যদি ভয় পেয়ে ওখানে না যেতাম, ছেড়ে দিতাম, আমার তো কাজ থাকতো না। একদমই তাই। তাহলে এই কমিটমেন্টটা আমাদের সব থেকে বড় জিনিস। এবং এই হার্ডশিপ আমরা ফেস করেছি, যারা পুরনো জার্নালিস্ট আমরা আছি এখনো জেলাতে, হ্যাঁ, 7-8 জন, এখন খুব বেশি হলে 7-8 জন আমরা পুরনো জার্নালিস্ট আছি, আমরা এগুলো অহরহ এগুলো ফেস করেছি বিভিন্নভাবে বিভিন্ন সময়। তো রাতামত দা একটু জানতে চাই প্রায় শেষের দিকে, তো সেটা হচ্ছে যে তখনকার দিনে কাজ করা আর এখনকার দিনে কাজ করা, মানে সেকাল আর একাল, এর মধ্যে কোনো পার্থক্য? হ্যাঁ, একটা বড় পার্থক্য রয়েছে। এখন যেরকম কাজ করতে গেলে সেই হার্ডশিপটা কিন্তু ফেস করতে হচ্ছে না। এখন দেখো যে বিভিন্ন যে সোশ্যাল মিডিয়াগুলো আছে না, এই সোশ্যাল মিডিয়াগুলো তোমাকে কিন্তু অনেক হেল্প করে দিচ্ছে। তারপরে তুমি খবরটাকে তুমি কতটুকু তার অথেন্টিসিটি আছে তুমি বের করে দিচ্ছ, যে সঠিক কি সঠিক না। একদম। কিন্তু সোশ্যাল মিডিয়া কিন্তু আমাকে একটা হিন্টস দিয়ে দিচ্ছে যে এখানে এটা হ্যাপেনিং হচ্ছে, আমি এবার চেক করে নিলাম ওটা কি ফেক না কারেক্ট, আমি ছেড়ে দিই। কিন্তু এই হিন্টসটা আমাদের সময় কোনো কিছু ছিল না, কোনো সোশ্যাল মিডিয়া ডেভেলপ করেনি, কোনো ইন্টারনেট ডেভেলপ করেনি আমরা যখন কাজ করছি। এবং আমাদেরকে রীতিমতো 24 ঘন্টা ডিউটি বলা চলে, 24 ঘন্টা আমাদের ডিউটি করতে হতো, আমাদের রাতেও বসে থাকতে হতো অনেক সময়, যে ফ্যাক্স ঠিক মতো বোঝা গেল কি না গেল, আমাদের ল্যান্ড ফোনে ফোন আসতো তখন। তারপরে মুখে মুখে যদি ফ্যাক্স আমি না যেতে পারতাম না, তো মুখে মুখে ফোনে বলতে ওখানে টাইপ করে দিত সাথে সাথে। এই হয়েছে, তো যার জন্য এই ফেসিলিটিগুলো তো ছিল না তখন। হ্যাঁ, এবং তোমরা যখন এসেছো তোমরা মোটামুটি ইন্টারনেট থেকেই তোমরা এসেছো, তারপরে এখন পরবর্তীতে সোশ্যাল মিডিয়া এসে তোমাদেরকে হেল্প করছে এখন। আরেকটা শেষের দিকে একটা প্রশ্নে আসি, যে সাংবাদিকতা নিয়ে যারা পড়াশুনো করতে চায়, বিশেষ করে আমাদের নর্থ বেঙ্গল বা রায়গঞ্জ এই সমস্ত প্রান্তিক এলাকার ছেলেমেয়েরা, তাদের ক্ষেত্রে কাজের সুযোগ কি কি থাকতে পারে, আর কিভাবে তারা এই সাংবাদিকতা নিয়ে পড়াশুনো করতে পারে, বা করলে আগামীতে কোনো কাজের সুযোগ থাকছে কিনা? হ্যাঁ, দেখো, জার্নালিজমের তো এখন একটা বড় প্রসপেক্ট আছে, যেটা গভর্নমেন্টভাবেই হোক, বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশনভাবেই হোক, এটা কিন্তু একটা তৈরি হচ্ছে। এবং সেই ক্ষেত্রে যেরকম পড়াশোনার বিষয়টা আমরা বলছি, যে আগে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু সেরকমভাবে জার্নালিজমের কোনো জায়গায় কিন্তু পড়ানো হতো না, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে দিল্লি টিল্লি এই সমস্ত জায়গা থেকে জার্নালিজম কোর্স কমপ্লিট করে আসতে হতো। পরবর্তীতে কলকাতা ইউনিভার্সিটি চালু করলো, হ্যাঁ, বাংলা মিডিয়ামের মধ্য দিয়ে। এখনও যদি অনেকে, বিশেষ করে ডিস্টেন্স কোর্সগুলো কিন্তু এখন কোনো জার্নালিজম করাচ্ছে, অর্থাৎ রেগুলার ক্লাস না করেও ডিস্টেন্সে কিন্তু এখন কিন্তু করতে পারে, যেরকম ইগনু থেকে হচ্ছে, যে ইগনুতেও যদি ডিগ্রি নেই, ইগনুতে ডিপ্লোমা করাচ্ছে, কিন্তু এটা করছে।
পোস্ট গ্র্যাজুয়েট একটা পিজি ডিপ্লোমা ওরা করাচ্ছে, এবং রবীন্দ্র ভারতীতে এখন করাচ্ছে, এবং বিভিন্ন কলেজগুলোতেও এখন চালু হয়েছে কিন্তু যে সার্টিফিকেট কোর্স এবং ডিপ্লোমা কোর্সগুলোর দিকেও যাচ্ছে। তো আমার মনে হচ্ছে আগামী দিনে একটা প্রসপেক্ট থাকবে। কারণ এখন তো যে টাইমটা একটা তো মিডিয়া বাড়ছে, কিন্তু প্রতিদিন মিডিয়া, এবং যত মিডিয়া বাড়ছে তখন কিন্তু কাজের লোক কিন্তু এবং কোয়ালিটি লোক কিন্তু লাগবে। এই কোয়ালিটি লোক হতে গেলে কিন্তু জার্নালিজমটাকে জানতে হবে। জার্নালিজম না জানলে কিন্তু কোয়ালিটি কাজ করা যাবে না। নিজস্ব একটা কর্মক্ষমতা বৃদ্ধি সেটা সবার আগে প্রয়োজন, কোয়ালিটি বৃদ্ধি যেটা বলছো। তো যাই হোক, আজকে সময় প্রায় শেষের দিকে, মানে একেবারেই শেষ। তো রাধা মাধব দাকে আরো একবার শুভেচ্ছা। রাধা মাধব দা, তুমি আমাদের পথ দেখাচ্ছ, তুমি আমাদের অনুপ্রেরণা। তো যাই হোক, আরো অনেক কিছু জানা অজানা কাহিনী হয়তো আমরা যেমন বাইরে একাধিকবার কাজের সুযোগে হোক বা দাদার সাথে আড্ডা দেওয়ার সুযোগে হোক, অনেক কিছু আমরা হয়তো জেনেছি, শুনেছি, সবটা হয়তো এই অল্প সময়ে আপনাদেরকেও জানানো সম্ভব হলো না। তো আশা থাকলো রাধা মাধবদার কাছ থেকে আরও আগামীতে আমরা অনেক জানা অজানা কাহিনী আমরা জানবো, অনেক তথ্য আমরা পাবো। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকুন, রাধা মাধবদাও ভালো থাকুন, এবং আপনারা সবাই দেখতে থাকুন আস্থার আওয়াজ, ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন। সাফ কথা। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে, জলকে ছালাত ছালাত ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মান্তাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন? আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যে দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে, সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়।
আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।